The Man Who Planted Trees, written by Jean Giono. Jean Giono was a French author who wrote works of the fiction mostly set in the Provence region of France. Jean Giono ছিলেন একজন ফরাসি লেখক যিনি উপন্যাস রচনা করেছিলেন যেগুলির বেশিরভাগের পটভূমিই ছিল ফ্রান্সের প্রভোস অঞ্চল। His most noted works are The Horseman on the Roof, Colin, Two Riders of the Storm, etc. তার কয়েকটি বিখ্যাত লেখা হলো দ্য হর্সম্যান অন দ্য রুফ, কলিন, টু রাইডার্স অফ দ্য স্টর্ম ইত্যাদি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যাডাপ্টেড ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম, which has been translated into English by Peter Doyle. বর্তমান পাঠ্যাংশটি পরিমার্জিত রূপে গৃহীত হয়েছে ওই একই নামে রচিত আরেকটি রচনা থেকে, যেটি ইংরেজিতে অনুবাদ করেছেন পিটার ডয়েল। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1953 সালে ইংরেজি ভাষাতেই। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো যে 40 বছর আগের এক প্রেক্ষাপটের কথা বলা হয়েছে, অর্থাৎ 1913 সালের দিকের ঘটনা। দেখে নেওয়া যাক গল্পে কি রয়েছে। About 40 years ago, I went on a long hike through hills absolutely unknown to tourists in that very old region where the Alps penetrate into Provence. প্রায় 40 বছর আগে আমি একটি দীর্ঘ পদযাত্রা করেছিলাম সেই সব পাহাড়ের মধ্যে দিয়ে যেগুলি সম্পর্কে পর্যটকরা একেবারেই অজ্ঞাত ছিল। সেই পুরনো অঞ্চলে যেখানে আল্পস প্রবেশ করেছে প্রভসের গভীরে। It consisted of barren and monotonous land. অঞ্চলটি অনুর্বর ও বৈচিত্র্যহীন ভূমিতে গঠিত। Nothing grew there except wild lavender. বুনো ল্যাভেন্ডার ছাড়া ওখানে আর কিছুই জন্মায় না। I was crossing this country and its widest part. আমি এই অঞ্চলের সবচেয়ে চওড়া অংশ অতিক্রম করছিলাম। And after walking for 3 days, I found myself in the most complete desolation. এবং 3 দিন ধরে হাঁটার পর আমি দেখলাম যে আমি পুরোপুরি একা। I was camped next to an abandoned village. একটি পরিত্যক্ত গ্রামের পাশে আমি তাঁবু খাটিয়েছিলাম। I had used the last of my water the day before and I needed to find more. আগের দিনই আমার জলের শেষটুকু আমি ব্যবহার করে ফেলেছিলাম এবং আমার আরও জল খুঁজে বের করার প্রয়োজন ছিল। These ruined houses of the village made me think that there must at one time have been a spring or a well there. গ্রামটির ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলি আমাকে মনে করালো যে একসময় নিশ্চয়ই ওখানে ঝর্ণা বা কুয়ো ছিল। There was indeed a spring, but it was dry. বাস্তবিকই সেখানে একটি ঝর্ণা ছিল, কিন্তু সেটা ছিল শুকনো। All life had disappeared. জীবনের সমস্ত কিছুই যেন মুছে গিয়েছে। It was a beautiful June day with plenty of sun. But on these shelterless lands, high up in the sky, the wind whistled continually. প্রচুর সূর্যালোকে ভরা জুন মাসের একটি সুন্দর দিন, কিন্তু এই আশ্রয়হীন ভূমির ওপর উঁচু আকাশে বাতাস ক্রমাগত শীষ দেওয়ার মতো আওয়াজ করতে থাকে। Its sound was like that of a wild beast, disturbed during its meal. এর শব্দ ছিল ভোজনের সময় বিরক্ত হওয়া এক বন্য পশুর মতো। I had to move my camp. আমার তাঁবুটিকে সরাতে আমি বাধ্য হয়েছিলাম। After 5 hours of walking, I still hadn't found water, and nothing gave me hope of finding any. 5 ঘন্টা হাঁটার পরও আমি জলের সন্ধান পেলাম না, এবং কোনো কিছুই আমাকে কোনো জল খুঁজে পাওয়ার আশা দিল না। Everywhere there was the same dryness, the same stiff, woody plants. সেখানে সর্বত্রই ছিল একই ধরনের শুষ্কতা, একই ধরনের শক্ত কেঠো গাছপালা। I thought I was in the distance, the shadow of a figure.
আমার মনে হলো দূরে আমি একটা দেহের ছায়া দেখলাম। On a chance I headed towards it. আশায় আশায় আমি ওটার দিকে এগিয়ে গেলাম। It was a shepherd. তিনি ছিলেন একজন মেষপালক। 30 lambs or so were resting near him on the scorching ground. 30টার মতো মেষশাবক ঝলসে যাওয়া এই মাঠে তার কাছে বিশ্রাম করছিল। He gave me a drink, and a little later he led me to his shepherd's cottage. তিনি আমাকে পানীয় দিলেন এবং একটু পরে তিনি আমাকে তার কুটিরে নিয়ে গেলেন। He shared his soup with me. তিনি তার স্যুপ আমার সাথে ভাগ করে নিয়েছিলেন। It had been agreed immediately that I would pass the night there. সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে গিয়েছিল যে আমি সেই রাত্রি সেখানেই কাটাবো। The closest village being still more than a day and a half. কারণ ওখান থেকে সবচেয়ে কাছের গ্রামটিও ছিল প্রায় আরও 1.5 দিনের মতো পথ। There are 4 or 5 villages dispersed far from one another on the flanks of hills in this area. এই অঞ্চলে পাহাড়ের ধারে ধারে একে অপরের থেকে দূরে ছড়িয়ে ছিটিয়ে 4-5টা গ্রাম ছিল। They are inhabited by woodcutters who make charcoal. ওই গ্রামগুলিতে সেই কাঠুরিয়ারা বাস করত যারা কাঠকয়লা তৈরি করে। The shepherd took out a bag and poured a pile of acorns out onto the table. ওই মেষপালক একটি ব্যাগ বার করলেন এবং সেই ব্যাগ থেকে টেবিলের ওপরে অনেকগুলো ওক ফল ঢেলে দিলেন। He began to examine them one after another with a great deal of attention, separating the good ones from the bad. তিনি অত্যন্ত মনোযোগ সহকারে একটার পর একটা ওক ফল পরীক্ষা করতে লাগলেন এবং ভালো ফলগুলিকে খারাপগুলির থেকে আলাদা করলেন। When he had before him 100 perfect acorns, he stopped, and we went to bed. যখন তিনি তার সামনে 100টা নিখুঁত ওক ফল পেলেন তখন তিনি থামলেন এবং আমরা শুয়ে পড়লাম। The company of this man brought me a feeling of peace. এই মানুষটির সাহচর্য আমাকে একটা শান্তির অনুভূতি এনে দিয়েছিল। He gave me the impression that nothing could disturb him. তিনি আমাকে এরকম ধারণা দিলেন যে কোনো কিছুই তাকে বিব্রত করতে পারে না। I was intrigued and I wanted to find out more about this man. আমি কৌতূহলী হলাম এবং এই মানুষটির সম্পর্কে আরও জানতে আগ্রহী হলাম। Before going out the next day, he soaked in a bucket of water the acorns that he had so carefully chosen and counted. পরের দিন বেরোনোর আগে তিনি 1 বালতি জলে ওই ওক ফলগুলিকে ভিজিয়ে রেখেছিলেন যেগুলিকে তিনি অত যত্ন সহকারে বাছাই করেছিলেন এবং গুনেছিলেন। He carried an iron rod too, as a walking stick. হাঁটবার লাঠি হিসেবে ব্যবহার করার জন্য তিনি একটি লোহার রডও সঙ্গে নিলেন। He invited me to come along with him. তিনি আমাকে তার সাথে যাবার জন্য আমন্ত্রণ জানালেন। Having arrived at the place he had been heading for, he began to pound his iron rod into the ground. তিনি যেখানে যাচ্ছিলেন সেখানে পৌঁছানোর পরে তার লোহার রড দিয়ে মাটিতে জোরে জোরে আঘাত করতে লাগলেন। This made a hole in which he placed an acorn. তার ফলে মাটিতে একটা গর্ত তৈরি হলো যার মধ্যে তিনি একটি ওক ফল রাখলেন। And covered over the hole again. এবং গর্তটিকে মাটি দিয়ে আবার ঢেকে দিলেন। He was planting oak trees. তিনি ওক গাছ রোপণ করছিলেন। In this way he planted his 100 acorns with great care. এইভাবে খুব যত্ন সহকারে তিনি তার 100টি ওক গাছের বীজ রোপণ করলেন। He told me that for 3 years now he had been planting trees in this solitary way. He had planted 100,000.
তিনি আমাকে বললেন 3 বছর ধরে এভাবেই তিনি একাকী গাছের বীজ রোপণ করে যাচ্ছেন। তিনি 1 লক্ষ বীজ রোপণ করেছিলেন। These 100,000, 20,000 had come up. এই 1 লক্ষ বীজের মধ্যে 20,000 বীজ থেকে চারা বেরিয়েছে। It was at this moment that I began to wonder about his age. ঠিক এই মুহূর্তেই আমি তার বয়সের কথা ভেবে অবাক হই। He was clearly more than 50. স্পষ্টতই তিনি 50-এর বেশিই হবেন। 55, he told me. 55, তিনি আমায় বললেন। His name was Elzéard Bouffier. তার নাম ছিল Elzéard Bouffier. He had owned a farm in the plains where he lived most of his life. সমভূমিতে তার একটি খামার ছিল যেখানে তিনি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। He had lost his only son and then his wife. তিনি তার একমাত্র ছেলেকে হারিয়েছিলেন এবং তারপর তার স্ত্রীকে। He had retired into this solitude where he took pleasure in living slowly with his flock of sheep and his dog. এই নির্জনতায় তিনি অবসর নিয়েছিলেন, যেখানে ধীর জীবনযাত্রায় তিনি তার ভেড়ার দল ও কুকুরের সঙ্গে আনন্দ উপভোগ করতেন। He had concluded that this country was dying for lack of trees. তিনি পরিসমাপ্তিতে বললেন যে এই অঞ্চলটি গাছের অভাবে মরে যাচ্ছিল। He added that having nothing more important to do, he had resolved to remedy the situation. তিনি আরও বললেন যেহেতু তার এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু করার ছিল না, সেহেতু তিনি স্থির করেছিলেন যে এই অবস্থার প্রতিকার তিনি করবেন। We parted the next day. পরের দিন আমরা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। The next year the war came, in which I was engaged for 5 years. পরের বছর যুদ্ধ শুরু হয়েছিল, যাতে আমাকে 5 বছর ধরে ব্যস্ত থাকতে হয়েছিল। With the war behind me, I had a great desire to breathe a little pure air. যুদ্ধ শেষ হওয়ার পর আমার একটু শুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার জন্য প্রবল ইচ্ছে জন্মায়। And I set out again along the trail through that deserted country. এবং আমি আবার বেরিয়ে পড়েছিলাম সেই পরিত্যক্ত অঞ্চলের পথের চিহ্ন ধরে। The land had not changed. জায়গাটার কোনো পরিবর্তন হয়নি। Ever since the day before, I had been thinking about the shepherd who planted trees. আগের দিন থেকেই আমি সেই মেষপালকের কথা ভাবছিলাম যিনি গাছপালা রোপণ করতেন। 10,000 oaks, I had said to myself, must really take up a lot of space. 10,000 ওক গাছ, আমি নিজেকেই বলেছিলাম, নিশ্চয় বেশ অনেকটা জায়গা জুড়ে থাকবে। When I met Elzéard Bouffier this time, I found that the war had not disturbed him at all. এবার আমি যখন এলজিয়ার্ড বুফিয়ারের সঙ্গে দেখা করলাম, দেখলাম যে যুদ্ধ তাকে কোনোভাবেই বিব্রত করতে পারেনি। He had continued with his planting. তিনি তার গাছ রোপণের কাজ চালিয়েই গিয়েছেন। The oaks of 1910 were now 10 years old and were taller than me and than him. 1910 সালের ওক গাছগুলির এখন 10 বছর বয়স এবং সেগুলি আমার ও তার চেয়েও লম্বা হয়েছিল। The scene was impressive. দৃশ্যটি ছিল চিত্তাকর্ষক। I was actually speechless and we passed the whole day in silence, walking through his forest. আমি একেবারেই বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম এবং সারাটা দিন আমরা তার জঙ্গলের মধ্যে দিয়ে নিঃশব্দে হাঁটতে হাঁটতে কাটিয়ে দিলাম। It was in 3 sections. এই অরণ্যটি 3টি অংশে বিভক্ত ছিল। 11 kilometers long overall and at its widest point 3 kilometers wide. সামগ্রিকভাবে 11 কিলোমিটার দীর্ঘ এবং 3 কিলোমিটার ছিল প্রস্থের দিকে। When I considered that these had all sprung from the hands
and from the soul of this one man. আমি যখন বিবেচনা করে দেখলাম এই সবই বেড়ে উঠেছে এই একজন মানুষের হাত এবং তার অন্তরাত্মা থেকে, উইদাউট টেকনিক্যাল এইডস, প্রযুক্তির সাহায্য ছাড়াই। It struck me that man could be as effective as God in domains other than destruction. তখন আমার হঠাৎ মনে হলো ধ্বংস ছাড়া অন্য ক্ষেত্রেও মানুষ ঈশ্বরের মতোই ক্রিয়াশীল হতে পারে। গল্পের শুরুতেই বলেছিলাম যে এই রচনাটির প্রেক্ষাপট 1913 সালে, এবং পরে আমরা দেখতে পেলাম যে 1914 সালে যখন তিনি বলছেন যে 1 বছর পরে তিনি যুদ্ধের জন্য রওনা দিলেন, ব্যস্ত হয়ে পড়লেন যুদ্ধের কাজে। 1914 সালে কোন যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধের শেষ কবে হয়েছিল